আজকে আমাদের গুণগত রসায়নের লেকচার 4, 4 নম্বর লেকচারে আমরা চলে আসছি। তো গত লেকচারে কিন্তু আমরা বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করছি। সেগুলো ছিল আমাদের ইলেকট্রনের বেগ, বিভিন্ন কক্ষপথের ব্যাসার্ধ, তারপরে বিভিন্ন কক্ষপথের শক্তি সহ আরো বেশ কিছু জিনিস। আজকে আমরা দেখব হচ্ছে ডি ব্রগলি সমীকরণ। ডি ব্রগলি সমীকরণটা জানার আগে একটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে ইলেকট্রন কিন্তু কখনো, এই যে আমরা দেখি যে হচ্ছে আমাদের কক্ষপথগুলো গোলাকার বা বৃত্তাকার যেটা আমরা বলি, কিন্তু ইলেকট্রন কখনো এই গোলাকার বা বৃত্তাকার কক্ষপথে যায় না। ইলেকট্রন সব সময় এই যে দেখো তরঙ্গ আকারে যায়। দেখতে পাচ্ছ এই যে দেখো কি সুন্দর তরঙ্গ আকারে ইলেকট্রন গুলো চলাফেরা করে, অর্থাৎ ইলেকট্রন এর গতিপথটা আমরা যেরকম স্বাভাবিক ভাবি সেরকম না। এখানে নিচে কিন্তু তোমার 3 নাম্বার কক্ষপথের জন্য কিরকম, 4 নাম্বারের জন্য, 5 নাম্বারের জন্য এগুলো দিয়ে দেওয়া আছে। এখন আমাদের লাগবে এখান থেকে, মানে এই জিনিসটা আমাদের ব্যাখ্যা করছে হচ্ছে ডি ব্রগলি সাহেব। তাহলে ডি ব্রগলি সাহেবের সমীকরণটা আমাদের অবশ্যই জানা লাগবে। তাহলে সেই সমীকরণটা জানার জন্য আমরা আগে দুইটা জিনিস কম্পেয়ার করব। দুইটা জিনিস কি কি? একটা হচ্ছে আমাদের ম্যাক্স প্লাঙ্ক, আরেকটা হচ্ছে আমাদের আইনস্টাইন। ম্যাক্স প্লাঙ্ক আর আইনস্টাইনকে চেনো নাকি? আইনস্টাইনের তো একটা কমন একদম খুবই পপুলার সূত্র আছে, কি বলো দেখি আইনস্টাইনের? আপেক্ষিকতার সূত্র। সূত্রটা কি? মানে ধরো যে শর্টকাটে যেটাকে আমরা বলি সেটা হচ্ছে E ইকুয়াল এমসি স্কয়ার। ভেরি গুড, E ইকুয়াল এমসি স্কয়ার। আর ম্যাক্স প্লাঙ্কের সূত্রটা হচ্ছে, আচ্ছা আমি আগে ম্যাক্স প্লাঙ্কেরটাই লিখে দেই। আমাদের যে প্লাঙ্ক সাহেব যে সূত্রটা দিছে সেটা হচ্ছে E ইকুয়াল এইচ নিউ। এই যে আমরা কিন্তু প্রথম ক্লাসে এটা অলরেডি পড়ে ফেলছি, প্রথম বা দ্বিতীয় ক্লাসে। আর আইনস্টাইন সাহেব কি দিছে? আইনস্টাইন সাহেব দিছে হচ্ছে E ইকুয়াল এম সি স্কয়ার। এখন দেখো দেখি, আমরা কিন্তু বারবার একটা জিনিস পাই যে আমাদের বাম পক্ষটা যদি মিলে যায় তাহলে ডান পক্ষ দিয়ে আমরা আরেকটা ইকুয়েশন তৈরি করি। এইখানেও আমরা সেম কাজ করব। অর্থাৎ দুইটা থেকে আমরা কি পাচ্ছি? এইচ নিউ সমান এম সি স্কয়ার, এরকম কিছু একটা পাচ্ছি। এইখান থেকে আমাদের বের করে নিতে হবে, এইখান থেকে আমাদের বের করে নিতে হবে হচ্ছে ল্যামডা। এখন বলো, কোথাও আমি ল্যামডা দেখতে পাচ্ছি না, কিন্তু ল্যামডা আমি কোত্থেকে বের করতে পারবো? জানা আছে? এই নিউ সমান হচ্ছে, সূত্রটা দিয়ে, হ্যাঁ নিউ সমান হচ্ছে সি বাই ল্যামডা। নিউ সমান হচ্ছে সি বাই ল্যামডা। আর এইখানে যেটা থাকলো তোমার, এখানে যে এম সি স্কয়ার সেটা তার জায়গাতেই থাক। এখন এই উভয় পাশ থেকে কিন্তু আমি একটা করে সি কাটতে পারি। তাহলে ফাইনালি আমার কি থাকে? আমি যদি ল্যামডাটাকে এক সাইডে নিয়ে আসি, ল্যামডাটাকে এক সাইডে নিয়ে আসলে হচ্ছে এইচ সমান, সরি ল্যামডা সমান এইচ বাই এম সি। এখানে সি হচ্ছে আলোর বেগ। এখন কথা হচ্ছে সব সময় যে আলোর বেগেই যাতায়াত করবে এমন না, যদিও ব্যাপারটা এরকম যেটা কখনোই আলোর বেগে যাতায়াত করবে না। তাহলে ইলেকট্রনের জন্য আমরা একটা বেগ দিয়ে দিতে পারি, সেই বেগটা হচ্ছে ভি, অর্থাৎ ল্যামডা ইকুয়াল এইচ বাই এম ভি। এইটাই হচ্ছে আমাদের ডি ব্রগলি সাহেবের মহান সমীকরণ। বলো দেখি বুঝতে পারছো কিনা? এটা দিয়ে কিন্তু আমরা ম্যাথ গুলো সলভ করব। এখানে এইচ হচ্ছে আমার প্লাঙ্কের ধ্রুবক, এম হচ্ছে আমার ইলেকট্রনের ভর, ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, আর ল্যামডা হচ্ছে ওই যে তরঙ্গ দৈর্ঘ্য যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। আচ্ছা, এবার দেখো, এবার আমরা টোটালি নতুন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যাটা মেইনলি আমাদের কি ইন্ডিকেট করে জানো? এটা মেইনলি হচ্ছে আমাদের ইলেকট্রনটার পরিচয় বা ইলেকট্রনটার অবস্থান, এটা ইন্ডিকেট করে। সহজভাবে বললে অবস্থানই ইন্ডিকেট করে। প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটার কি বেশ কয়েকটা ভাগ আছে। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা, আর স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা। এখন এগুলা জিনিসের আমরা ডিটেলস দেখব। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কি বললাম? এন বললাম। এই এনটা কোত্থেকে, মানে কোথাকার এন জানো? এখনই দেখবে পানির মতো হয়ে যাবে। এই বোর সাহেবের একটা সূত্র ছিল না, এম ভি আর সমান এন এইচ বাই টু পাই। এই এনটাই হচ্ছে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ ইলেকট্রনটা কোন কক্ষপথে আছে।
ইলেকট্রনটা কোন কক্ষপথে আছে? কক্ষপথে আছে। তাহলে এনটা আমরা বুঝতে পারলাম। এখন এই এন থেকে মেইনলি হচ্ছে এটা আমার ইন্ডিকেট করতেছে কি বুঝলাম তাহলে আমরা এই এনটা ইন্ডিকেট করতেছে আমার শক্তি স্তর বা কক্ষপথ। এখন একটা শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? একটা শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে এটাকে আমরা বলতে পারি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। তাহলে এখন যদি আমি একটা প্রশ্ন করি যে তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে বলো দেখি। তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে উত্তর দাও, চ্যাট বক্সে লিখো। হ্যাঁ, 18টা। 18টা, ভেরি গুড। আনসার হচ্ছে 18টা। আচ্ছা, তোমরা যারা এখন ঢুকতেছো এই যে এতজন, এত দেরি কেন? 9:45 টাইম দেওয়া হয়েছে না? ওকে, দেখো এবার হচ্ছে আমরা দেখব সহকারী কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাটা কিন্তু কি বোঝাচ্ছে? শক্তি স্তরটা। অর্থাৎ আমি যদি আরেকবার বলি, আচ্ছা যারা নতুন ঢুকছো তোমরা একটু মিউট করে রাখো। এই যে মাঝখানে আমাদের যেমন নিউক্লিয়াস থাকে, এই যে নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথটা এইটাকে ইন্ডিকেট করতেছে এন। যত নাম্বার কক্ষপথ এন এর মান তত। এবার আসা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা এটার একটু স্পেসিফিক একটা ফর্ম, সেটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা মিউট করে রাখো প্লিজ। ফাহিম, ফাহিম মিউট করে রাখো। ক্লাসটা স্ট্রিম হচ্ছে প্লাস রেকর্ডেড থাকবে, তো যারা দেখবে পরে ওদের অসুবিধা হবে। জাস্ট যখন কথা বলবা তখন আনমিউট করবা, এজন্য কিন্তু তোমাদের আমি ফোর্স মিউট করি না। আচ্ছা, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা ইন্ডিকেট করা হয়। এল দ্বারা ইন্ডিকেট করার মানে ব্যাপারটা আমি সহজভাবে বুঝাই যে এতগুলো কোয়ান্টাম সংখ্যা থাকার কারণ কি। সাপোজ হচ্ছে এখানে ফাহিমের কথাই বলি, দেরি করে ঢুকছে। ফাহিম ধরো বাইরে থেকে আসতেছে, বাইরের কোনো বিদেশ থেকে আসতেছে। এখন আসার সময় বাংলাদেশে ঢুকলো, ঢোকার পর যদি এখন কেউ ওকে জিজ্ঞেস করে কোথায় আসো, সে বলবে বাংলাদেশে আসি। সে কথা বলবে বাংলাদেশে আছি। এই বাংলাদেশটা হচ্ছে তোমার এন। এখন বাংলাদেশ তো বিশাল বড়, বাংলাদেশের মধ্যে কোথায় আছো? বাংলাদেশের মধ্যে কোথায় আছো যদি জিজ্ঞেস করে, তাহলে ধরো ও বললো যে ঢাকায়। এই ঢাকাটা হচ্ছে তোমার এল, অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা। এরপরে যদি আসো আরেকটা কি ছিল, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এখন ধরো ঢাকাটাও তো বিশাল, যদি বলে যে ঢাকার মধ্যে কোথায় আছো, তো ধরো যে ও বললো মোহাম্মদপুর। এই মোহাম্মদপুর হচ্ছে তোমার চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ আমি জায়গাটা আরো ছোট করে আনতেছি। এখন মোহাম্মদপুরও বিশাল বড়। এখন ওকে জিজ্ঞেস করলো যে তাহলে তুমি এক্সাক্ট কোথায় আছো, ও বললো যে ধরো হোল্ডিং নাম্বার 3/2 এ, মানে স্পেসিফিক ভাবে ওর ফ্ল্যাটের নাম্বারটা সহ বলে দিল। এখন কি আমি খুব সহজে ওকে খুঁজতে পারবো না? এই জিনিসটা হচ্ছে তোমার লাস্ট যেটা জিনিস, স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে চারটা জিনিস বোঝা গেছে যে এটা কেন এরকম করা হয়েছে। মেইনলি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে আমাদের বাংলাদেশ, সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমাদের ঢাকা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আমাদের মোহাম্মদপুর, আর স্পিন কোয়ান্টাম সংখ্যা আমাদের ওই মোহাম্মদপুরের যে স্পেসিফিক একটা বিল্ডিং এর ফ্ল্যাট সেটা। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যাটা নিয়ে আরেকটু ডিটেলস বলি। সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা বের করব কিভাবে? সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা এল সমান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, এটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করার সূত্র। এখন কথা হচ্ছে ভাই এটা দিয়ে কাজটা কি? এটা দিয়ে কাজটা হচ্ছে ধরো এল এর মান যদি, আমি সাইডে লিখে দিচ্ছি, এল এর মান যদি 0 হয় তাহলে সেটা ইন্ডিকেট করে এস অরবিটাল। এস অরবিটাল কি জানা থাকার কথা, 9-10 কেন 7-8 থেকে এটা চলে আসছিল। এল এর মান যদি 0 হয় তাহলে সেটা এস অরবিটাল, এস এর মান যদি 1 হয় তাহলে সেটা পি অরবিটাল। এটা আমি কপি করে বসাই দেই। এরপরে এল এর মান যদি 2 হয় সেটা ডি অরবিটাল, আর এল এর মান যদি 3 হয় সেটা
এফ অরবিটাল। এসপিডিএফ নিয়ে কিন্তু 3 অধ্যায়ে একদম ডিটেইলস আলোচনা আছে, মানে তোমার প্রথম 4টা লেকচার জাস্ট এই 4টা অরবিটাল দিয়েই যাবে যখন তুমি 3 অধ্যায়টা পড়বা। আচ্ছা, ওকে, তাহলে হিসাবটা এখন কিভাবে করব? ধরো যে তোমাকে বললো একটা ইলেকট্রন তৃতীয় কক্ষপথে আছে, তৃতীয় কক্ষপথে আছে। একটা ইলেকট্রন না, আমি এখানে একটা ইলেকট্রন বললে হচ্ছে আমাদের এই মানে এস পর্যন্ত যাইতে অসুবিধা হবে, তাই আমি বললাম তৃতীয় কক্ষপথে আছে এমন ইলেকট্রনগুলোর সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা বের করতে চাই। এখন আমাকে চ্যাট বক্সে সবাই উত্তর দাও, তৃতীয় কক্ষপথে এন সমান কত, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা সমান কত? চ্যাট বক্সে দিবা। তৃতীয় কক্ষপথ মানে এন সমান হচ্ছে 3। এইখান এইখান থেকে এইখান থেকে আমাদের বের করতে হবে হচ্ছে এল। দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা কি ছিল, যেই কক্ষপথে থাকবে এন সমান তত, যেহেতু এটা তৃতীয় কক্ষপথে আছে তাহলে এটার এন সমান 3। এখন এল সমান হবে প্রথমত 0 হবে, তারপরে হবে 1, তারপরে 2। এখন আমি 3 লিখতে যাব কিন্তু 3 লিখতে পারবো না, কারণ এটার লিমিট হচ্ছে n-1 পর্যন্ত, অর্থাৎ n যা থাকবে তার এক কম পর্যন্ত থাকতে পারবে। বোঝা গেছে? এখন এইখানে তাহলে আমার কোন কোন অরবিটাল থাকতেছে দেখো, এইখানে থাকতেছে আমার এস অরবিটাল থাকতেছে, পি অরবিটাল থাকতেছে, আর ডি অরবিটাল থাকতেছে, এস পি ডি অরবিটাল থাকতেছে। তাহলে এই সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে পারি। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 ইন্টু 2l প্লাস 1। দেখো এটা কি জিনিস সেটা আগে বলি। এখানে এল এর মান তো 3টা আছে, কথার কথা আমি 3 নাম্বার কক্ষপথের জন্য এল এর মান কয়টা পাবো? 3টা পাবো না? এখন কথা হচ্ছে তাহলে আমি এইখানে কোনটা বসাবো? এইখানে ব্যাপারটা হচ্ছে এরকম, এটা কিন্তু আমাদের এইভাবে লেখা উচিত হয় নাই, আমাদের লেখা উচিত ছিল এইভাবে যে n = 3 এর জন্য এল এর মান পাবো একবার 0, এল এর মান পাবো একবার 1, এল এর মান পাবো একবার 2। এই যে 0 আছে না, এই 0 এর জন্য একটা s অরবিটাল থাকবে, 1 এর জন্য একটা p অরবিটাল, 2 এর জন্য একটা d অরবিটাল। তার মানে আমি কোন অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে চাচ্ছি সেইটা আমি নির্ভর করবে এটা দিয়ে। তো আমি যদি এখন s অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে চাই তাহলে l এর মান কত বসাবো? s অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে চাইলে l এর মান বসাবো 0, l এর মান বসাবো 0। এই যে দেখো s এর জন্য l এর মান কত? 0 না? তাহলে s অরবিটালের জন্য আমি ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে চাইবো, তখন l এর মান 0 বসায় দিতে হবে, অর্থাৎ 2 ইন্টু 2 প্লাস 1, অর্থাৎ এইটুকু অংশ তো 0 হয়ে গেল, এটা বাদ, তাহলে 2 ইন্টু 1 মানে হচ্ছে 2। তাহলে এখন একটা জিনিস বের করে দেওয়া বলো দেখি, p অরবিটালের জন্য কত হবে? 6। p অরবিটালের জন্য হবে 6। ভেরি গুড, 6। এটা হচ্ছে ক্যাপাসিটি। আচ্ছা, এবার আসা হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা খুবই সহজ, এটাকে m দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। m এর মান হচ্ছে আবার এরকম -l থেকে +l পর্যন্ত, -l থেকে +l। তাহলে আমি জিনিসটা একদম শুরু থেকে ভাঙাচ্ছি। ধরো আমার n এর মান 3, আমি তৃতীয় কক্ষপথের জন্য আসতেছি। তৃতীয় কক্ষপথের জন্য l এর মান আমি কয়টা পাবো? l = 0 পাবো, l = 1 পাবো, আর l =
2 পাবো। এখন এই প্রতিটা এল এর জন্য আবার আলাদা আলাদা করে বের হবে। যেমন এল কি বলছে, -l থেকে +l পর্যন্ত, তার মানে আমার জিনিসটা হবে -0 থেকে +0 পর্যন্ত। এখন জিনিসটা তো সেম, অর্থাৎ এটা আমি 0ই লিখতে পারি। কিন্তু যখন আমি এই l = 1 এর জন্য আনতে যাব, তখন দেখো -1 0 1 তিনটা জিনিস পাচ্ছি। এই এল এর মান যা আছে সেটা মাইনাস থেকে শুরু করে প্লাস পর্যন্ত যেটা থাকবে সেই কয়টাই। তাহলে এটা আমি এখন যদি সাজায় লিখি, অর্থাৎ m = -1, m = 0 আর m = +1, তিনটা ডিজিট পাইলাম। এখন আসা হচ্ছে l = 2 এর জন্য। তাহলে l = 2 এর জন্য কি কি থাকবে? -2 -1 0 1 2। দেখো পাঁচটা জিনিস থাকলো, অর্থাৎ m ইকুয়াল হচ্ছে আমার একবার -2, m ইকুয়াল একবার -1, m ইকুয়াল 0, m ইকুয়াল 1, m ইকুয়াল 2। এখন এই জিনিসগুলো এত হাবিজাবি পড়ার দরকার কি? এটা একটা কথা। তো যতগুলো অঙ্ক ততগুলো অরবিটাল, আর যতগুলো অরবিটাল তার দ্বিগুণ ইলেকট্রন। আমি সাইডে লিখে দিচ্ছি যতগুলো ডিজিট আছে। যেমন এইখানে দেখো l = 0 এর জন্য m এ কয়টা ডিজিট অঙ্ক আছে? একটা না? ডিজিট মানে কিরকম, সাপোজ আমি এগুলাকে এখন একটা ধরো অক্ষর হিসেবে চিন্তা করব, সংখ্যা হিসেবে না বা অঙ্ক হিসেবে না। এইখানে কয়টা অক্ষর আছে? একটা, দুইটা, তিনটা, অর্থাৎ এইখানে m এর ডিজিট আছে তিনটা। আর তিনটা ডিজিট মানে হচ্ছে তিনটা অরবিটাল। এই কনসেপ্টটা আর কি আরো পরে আর কি দেখাবো আরো ডিটেলসে, অসুবিধা নাই। তাহলে দেখো এটা জিনিস আসে, তাহলে কি বললাম, যতগুলো ডিজিট ততগুলো অরবিটাল, ঠিক আছে? আর যতগুলো অরবিটাল তার দ্বিগুণ ইলেকট্রন। এখন আমাকে উত্তর দাও, l = 2 এর জন্য আমি m এর ডিজিট কয়টা পাচ্ছি, অর্থাৎ অক্ষর কয়টা পাচ্ছি? 5টা। 5টা। তাহলে ইলেকট্রন সর্বোচ্চ কয়টা থাকবে? 5 × 2 = 10। বুঝো নাই ব্যাপারটা? জি জি বুঝছি। হ্যাঁ 10। তাহলে ধরো যে আমি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা থেকে ইলেকট্রন পাইলাম 10টা। এখন গত পৃষ্ঠায় যে তুমি সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকেও ইলেকট্রন নির্ণয় শিখছো, সেই সূত্রটা কাজে লাগাও তো। 2 × 12 + 1 মিলে কিনা, নাকি ভাইয়া মিথ্যা কথা বললো? 10টা মিলছে? এল এর জায়গায় শুধু 2 বসায় দাও। জি জি এবার ঠিক আছে বুঝছি। হ্যাঁ, তাহলে দেখো আমরা কিন্তু ভাঙতেছি, মানে ভাঙতে ভাঙতে একদম কত ভিতরে ঢুকে গেছি। এবার আসো স্পিন কোয়ান্টাম সংখ্যা। এটা কিছুই না, এটা আসলে আমার সেটা, এই যে আমরা কিন্তু যখন আরেকটু বড় হয়ে যাব, অর্থাৎ 1 মাস বড় হব, আরো কিছু আমরা সূত্র টুত্র পড়বো, তখন আমাদের এই জিনিসগুলো এইভাবে কিন্তু প্রকাশ করতে হবে। যদিও এটা 9 10 ছিল হুন্ডের নীতি, মনে আছে হুন্ডের নীতি কি ছিল? আচ্ছা, ধরো যে এটা একটা ডি অরবিটাল আঁকলাম। এখন এখানে ইলেকট্রন গুলো দেখো না এইভাবে থাকে, ইলেকট্রন গুলো যে এইভাবে থাকে, এই জিনিসটাই হচ্ছে তোমার, এই যে যেটা উপরের দিকে মাথা করে আছে, এইটাকে আমি +12 দিয়ে প্রকাশ করতে পারি। আর যেটা নিচের দিকে মাথা করে আছে সেটা হচ্ছে -12 দিয়ে প্রকাশ করতে পারি। এটা জাস্ট ইলেকট্রনের অবস্থানটা, অর্থাৎ ইলেকট্রন +12 অবস্থায় থাকতে পারে আর -12 অবস্থায় থাকতে পারে। এটাই হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটাতে আর কিচ্ছু না। এখন দেখো আমরা দেখবো যে কোনটাতে, আমরা তো সবকিছুই শিখে ফেললাম যে কিভাবে ইলেকট্রনের ধারণ ক্ষমতা, সেই সবই শিখে ফেললাম। তাহলে প্রথম কক্ষপথকে আমরা কে শেল দ্বারা প্রকাশ করে থাকি। প্রথম কক্ষপথকে কি বলা হয়?
কে শেল, দ্বিতীয় কক্ষপথকে এল শেল। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে পরীক্ষাতে। আমি তো একটা কোশ্চেনে দিছিলাম যে এম শেলের কি কক্ষপথের ব্যাসার্ধ বা এরকম কিছু একটা দিছিলাম ম্যাথ। তো এই জিনিসগুলো হচ্ছে এরকম। আবার দেখো এখানে 3টি 2p অরবিটালে প্রতিটিতে প্লাস হাফ মাইনাস হাফ, অর্থাৎ 2টি করে ইলেকট্রন থাকে। একটু আগে বললাম না, যতগুলো ডিজিট ততগুলো অরবিটাল, আর যতগুলো অরবিটাল তার দ্বিগুণ ইলেকট্রন। এই যে কনসেপ্টটা পুরোটা এইটাতে চলে আসলো। তাহলে এটা জাস্ট বাসায় হালকা রিভিশন দিলেই হয়ে যাবে, বেশি পেইনফুল কিছু না। আচ্ছা, এবার হচ্ছে একটা এক্সট্রা ইনফরমেশন আর কি, এটা যদিও আমি একটু ভালোভাবে তুলতে চাইছিলাম, কিন্তু মানে স্লাইডটা একটু ক্র্যাশ করার জন্য আমার লেখাটা আসে নাই, পরে ছবিটাই চালাই দিতে হয়েছে। যদি আমি পরে এটা আপডেট করার ট্রাই করব। তো আলফা রশ্মি, এটা জাস্ট বেসিক ইনফরমেশন। আলফা রশ্মি, বিটা রশ্মি আর গামা রশ্মি। আলফা রশ্মির আপেক্ষিক চার্জ হচ্ছে +2, যেটা অলরেডি প্রথম ক্লাসে শিখাই দিছি, মনে আছে? আলফা মানে কি? আলফা মানে হচ্ছে হিলিয়াম সাহেবের 2টা ইলেকট্রনই নাই। এখন হিলিয়ামের ভাই আছেই 2টা ইলেকট্রন, সেইটাই যদি বের হয়ে যায় তাহলে থাকে কি? ধরো যে 2টা আছে, সে 2টাই নাই, তাহলে ওরা থাকে কি বলো দেখি? ভিতরে শুধু 2টা প্রোটন আর 2টা নিউট্রন থাকে না? এখন প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক, এই জন্য কিন্তু আমার আলফা রশ্মির চার্জ হয় ধনাত্মক, অর্থাৎ +2। আর এটা আপেক্ষিক ভর 4 একক কেন? কারণ 2টা প্রোটন আর 2টা নিউট্রন, এই জন্য এটা আপেক্ষিক ভর 4 একক। আর বিটা রশ্মি হচ্ছে একটা ইলেকট্রন, এটা আর কি একক ঋণাত্মক চার্জ হিসেবে ইউজ করা হয়। আর গামা রশ্মি একটা হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এটা জাস্ট বেসিক কিছু ইনফরমেশন জানার জন্য। তাহলে তোমাদের আজকের বাড়ির কাজ থাকলো বই দেখে আর কি লিখবা যে অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য, আর পরমাণুস্থ অরবিটালের ইলেকট্রনের শক্তির মান ঋণাত্মক ধরা হয় কেন। এটা কিন্তু হাজারি স্যারের বইয়ে খুব সুন্দরভাবে দুইটাই আছে, এটা করে কমেন্ট বক্সে জমা দিয়ে দিবা। হাজারি স্যারের বইয়ে এটা পাবা। তাহলে বলো দেখি, আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে?